দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনায় জটিল ক্ষতের চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। এবং আপনারা পরামর্শ পেতে আমাদেরকে ফোন করতে পারেন 0298240552 এই নম্বরে। আমরা বলছিলাম এখন কিন্তু দুর্ঘটনা আসলে বেড়ে যাচ্ছে, জটিলতা বাড়ছে, এই সব বিষয় নিয়ে আলাপ করছে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইফতেখার মান্নান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসলে একটু যদি বলেন যে এখন দুর্ঘটনায় জটিল কি কি ক্ষত এখন আসলে তৈরি হয়? আসলে একটা কথা না বললেই নয় শুরুতে, যে আমাদের আসলে উন্নয়ন যত হচ্ছে, রাস্তাঘাটের পরিস্থিতি আগের থেকে ভালো হচ্ছে, যানবাহনগুলো আগের থেকে আরও গতিশীল হচ্ছে, তার সাথে মানুষের মধ্যে অস্থিরতাও দিন দিন বেড়ে যাচ্ছে। তো দ্রুত গতিতে কোনো এক জায়গায় যাওয়ার জন্য আমরা নর্মাল স্বাভাবিকের থেকে অনেক বেশি ঝুঁকি নিয়ে থাকি। এবং দুর্ঘটনায় বড় ক্ষত, জটিল ক্ষত বলতে তার একটা বড় শতাংশ, একদম সংখ্যা না হলেও একটা বেশ বড় একটা অংশ হলো আমরা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট পেয়ে থাকি। তার সাথে এই যে ব্যাটারি রিক্সা বা ব্যাটারি চালিত যে হালকা যানবাহনগুলো এবং বাস, ট্রাক, এগুলো তো আছেই। তো দুর্ঘটনায় যে আঘাত হয় তার মধ্যে তিনটা বড় বড় অংশ আমরা চিন্তা করি। একটা চিন্তা করি যে মস্তিষ্কের আঘাত, যেটা অনেক সময় খুব খারাপ পরিণতি হয়। দ্বিতীয় হলো যে হাড় ভেঙে যাওয়া। আর তৃতীয় যেটাকে বলি আমরা, যে আমাদের শরীরের যে ত্বক, চর্বি, মাংস অর্থাৎ সফট টিস্যু যেগুলো আছে সেগুলোর ক্ষত। এবং এগুলোর যখন অল্প পরিমাণ থাকে, যে একটু কেটে গেছে, ফেটে গেছে, তখন ওটা পরিষ্কার করে সেলাই করে দেওয়া যায় বা ব্যান্ডেজ করে দেওয়া যায়। যখন এমন হয় যে খুব বিশেষ করে দ্রুতগতির যে দুর্ঘটনাগুলো হয়, সেগুলোতে দেখা যায় যে একটা বড় অংশ শরীরের ত্বক বা ত্বকের সাথে আনুষঙ্গিক যে তার নিচের যে চর্বি আছে বা পর্দা, মাংস যেগুলো আছে, এগুলো চলে গেছে। অ্যাক্সিডেন্টের সময় এগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওগুলো রোগীর শরীরের সাথে নেই। তো এই বড় ক্ষতগুলো চিকিৎসা করা আসলেও অনেক সময় বেশ জটিল হয়ে যায়। আবার এই বিষয়টা তো এমন নয় যে শরীরে একটা অংশে ত্বক না থাকলেও চলবে, হ্যাঁ, এরকম পরিস্থিতি নাই। বা এমনও হতে পারে যে আঘাত পাওয়ার সময় থেতলে গেছে এমনভাবে, ত্বকটা তখন ছিল সাথেই, কিন্তু থেতলে দেওয়ার পরিস্থিতি পরবর্তীতে 2-3 দিন 5 দিনের মাথায় দেখা গেল যে এই ত্বক বা এই টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে এবং ওটাকে কেটে ফেলে দিতে হয়েছে। এবং ফেলে দিলে যেটা মূল সমস্যার সম্মুখীন হতে হয় যে এর নিচে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে। যেমন এর নিচে হাড় থাকতে পারে, জয়েন্ট থাকতে পারে, কিছু আমাদের রক্তনালী, বড় বড় রক্তনালীগুলো থাকতে পারে, নার্ভস থাকতে পারে। তো এইগুলো যখন বের হয়ে যায় তখন এটা রোগীর জন্য খুব বড় সমস্যার সৃষ্টি করে, কারণ এগুলো তো খোলা রাখার কোনো সুযোগ নেই। এবং এগুলো তাৎক্ষণিকভাবে যদি ঢেকে না দেওয়া যায় বা এগুলো যথাযথ ব্যবস্থা না করা যায়, তো পরে কোনো এক সময় দেখা যায় ওই অঙ্গটাই হয়তো একসময় বাদ হয়ে যায় যখন ওটা ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা, ওই আমরা বলবো তাৎক্ষণিকভাবে যারা কাছে কাছে থাকেন এই ধরনের দুর্ঘটনা হওয়ার পরে তাদের কি করণীয়? তাদের জন্য আসলে তো দুর্ঘটনার পরে, যে কোনো দুর্ঘটনার পরে আমরা বলি যে জীবন বাঁচানোটা হলো সবচেয়ে প্রথম কাজ। যেসব কারণে তার জীবনের হানি হতে পারে, হ্যাঁ, যে হয়তো অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, তো ওটাকে চেপে ধরে বা বেঁধে রক্তক্ষরণটা বন্ধ করা, বা রুগী এমনভাবে আছেন যে অজ্ঞান হয়ে আছেন বা ঘাড়ে আঘাত পেয়েছেন, মেরুদণ্ডে আঘাত পেয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, তাকে নাড়াচাড়া বেশি না করা, তাকে সমান করে রাখা এবং সেই সোজা অবস্থাতেই তাকে নিয়ে আসা। এমন হতে পারে যে ফুসফুসে আঘাত লাগতে পারে, আমাদের হাড়, পাঁজরের হাড় ভেঙে যে অনেক সময় ফুসফুস ছিদ্র হয়ে যায় বা বাতাস ঢোকে বাইরে থেকে, তো সেখানে তার শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা সেটাকেও খেয়াল করার দরকার। এবং আসলে আমি এটা যত সহজে বলে ফেলছি, এটা যিনি দুর্ঘটনায় রোগীকে যিনি উদ্ধার করবেন তার জন্য বিষয়টা এত সহজ নাও হতে পারে। তো সেজন্য আসলে নিকটস্থ যদি কোনো ডাক্তার থাকেন বা হাসপাতাল থাকেন, সেখানে দ্রুত তাকে নিয়ে যাওয়াটা, হ্যাঁ, নিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমি খুব একটু জোর দিয়ে বলতে চাই, যে নেয়ার পথে যেন রোগীর আরও ক্ষতি না হয়, হ্যাঁ, সেটা নিশ্চিত করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আপনি খুব সুন্দরভাবে বলছিলেন আসলে এই যে জটিল ক্ষতের চিকিৎসা নেয়ার পথে আসলে কি করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব একটা বিরতির পর। সেই দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়েছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন।
বিরতির পর ডক্টর অনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনায় জটিল ক্ষতির চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান। আমরা বিরতির আগে বলছিলাম যে এই যে একটা রোগীকে নিয়ে যাবে, তার আশেপাশের লোকজন তারা কীভাবে আসলে নিয়ে যাবে, যত্নটা কী করবে? ধন্যবাদ। আসলে এটা তো আমাদের দেশে শুধু না, দুর্ঘটনা তো সামগ্রিক বিশ্বের একটা সমস্যা, এবং এর জন্য আসলে একটা বৈশ্বিকভাবে একটা প্রোটোকল আছে, আমরা যেটাকে ATLS বলি। একটা মানুষ আহত হলে, যখন বেশ গুরুতর আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিছু কিছু জিনিসের প্রতি লক্ষ্য রাখা দরকার। তো তার প্রথম জিনিসটা হলো যে রোগী শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা। হ্যাঁ, যদি রোগী শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয়, মুখের মধ্যে কোনো রক্ত থাকে, ময়লা থাকে, শ্বাসনালীতে কোনো কিছু থাকে, চেষ্টা করা যে তাকে ওই শ্বাসনালীটা পরিষ্কার রাখা এবং সে যাতে নিঃশ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করা। যদি অক্সিজেন দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকে, যদি রোগীকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া যায়, তো তখন সেই অক্সিজেনের সিলিন্ডার বা অক্সিজেন মাস্ক যেভাবে হোক একটা কিছুটা অক্সিজেন দিতে পারলে দেখা যায় যে রোগী আঘাত থেকে সে দ্রুত সুস্থ হতে পারে, তার ক্ষতির সম্ভাবনা কম থাকে। তৃতীয় হলো, যেটা শুরুতে আরেকবার আমি বলেছি, যে রোগীর কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা সেটা চাপ দিয়ে বা ব্যান্ডেজ করে বা যে কোনোভাবে হোক সে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করা দরকার, যাতে যাওয়ার পথে রক্তক্ষরণ হতে হতে রোগী না যায়। আর তার সাথে এটাও চেষ্টা করা যে রোগীকে যদি কোনোভাবে স্যালাইন দেওয়া যায়। এই একটা জিনিস আমার মনে হয় যে দেশের যে কোনো প্রান্তেই সম্ভব, যে রোগীর শিরাপথে কোনো একটা স্যালাইন চালু করা, এবং স্যালাইন দিলে যেটা হবে যে তার শরীর থেকে যেটুকু রক্ত বেরিয়ে গেছে সেটার কিছুটা হলেও পূরণ হবে, রোগী কিছুটাও হলেও একটু সময় পাবে, সে তার যে অবস্থার অবনতি, সেই অবনতির একটু ধীরগতিতে হবে, ফলে রোগী বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। এবং প্রায়শই আমরা এরকম পাই আরেকটা জিনিস, যেটা হলো যে রোগীর ঘাড়ে, আমরা স্পাইন বলি যেটাকে, মেরুদণ্ডে আঘাত থাকে, এবং রোগীকে নাড়াচাড়া করার সময় ঘাড়ে অনেক বেশি বারবার বাঁকা করা, সোজা করা, পাশ ফেরানো, এর ফলে মেরুরজ্জুতে আঘাত পায়। তো এটা চেষ্টা করা যে রোগী যাতে আহত হওয়ার জায়গা থেকে নিয়ে হসপিটাল পর্যন্ত সোজা সমান অবস্থাতে যেতে পারে, সেটা স্ট্রেচার হোক, একটা ভ্যান হোক বা একটা অ্যাম্বুলেন্স হোক, যাই হোক, যাতে রোগী সবসময় পুরো সমান্তরাল সোজা অবস্থাতে থাকে, এই চেষ্টা করা। তো এই কটা জিনিস করতে পারলে, আর তার সাথে ইন এডিশন যে রোগী ভিজা আছে কিনা, তাহলে অ্যাটলিস্ট অন্তত তাকে একটা গরম কাপড় দিয়ে ঢেকে দেওয়া, যাতে তার শরীর ঠান্ডা না হয়ে যায় বেশি। এই কিছু জিনিস যদি আমরা একটু খেয়াল রাখতে পারি সাধারণভাবে, তাহলে আমার মনে হয় যে রোগীকে হাসপাতালে এমন অবস্থাতে পৌঁছানো সম্ভব যে যিনি চিকিৎসক তাকে পাবেন, তাকে একটা চিকিৎসা করার মতো অবস্থায় এসে যাবে। এবং এরকম অনেক সময় হয় যে রোগী হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় যখন চিকিৎসকের আসলে আর কিছু চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করার মতো কোনো পথ থাকে না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে জুনিয়র ডাক্তাররা দেখছেন, কিন্তু সকল চিকিৎসা তো ওখানে সম্ভব না। যখন ঢাকাতে বা বড় হাসপাতালে পাঠান, তখন তাদের জন্য, যেটা অনেকে তো নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন, তারা আসলে কি করবে? হ্যাঁ, তো তাদের জন্য আসলে পরামর্শ একই, তবে সেটা আরেকটু, যেহেতু তারা ডাক্তার, তারা যোগ্যতা সম্পন্ন ডাক্তার, তাদের জন্য এটা আরেকটু বেশি পরিমাণে হওয়া দরকার। আমরা বলি যে যদি আমাদের কোনো সন্দেহ থাকে যে রোগীর শ্বাসনালীতে কোনো প্রবলেম আছে, মানে আচ্ছা একটু পিছিয়ে যাই, যে আমরা থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুগী যে বড় হাসপাতালে পাঠানো হয়, অনেক সময় রুগীরা এরকম বলে যে আমাদের তো কিছু বলে নাই, বলছে এটার চিকিৎসা এখানে হবে না, এক্ষুনি নিয়ে যান। হ্যাঁ, তো যারা আমার মানে জুনিয়র ডাক্তার যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার পরামর্শ হলো যে পরিস্থিতি যাই হোক না কেন, রুগীর জীবন নিশ্চিত না করে তাকে কোনো বড় হাসপাতালে পাঠাবেন না। তাতে যদি 5-10 মিনিট সময়ও লাগে বা আধা ঘন্টা সময় লাগে, রুগীকে অ্যাটলিস্ট সে নিরাপদ এতটুকু নিশ্চিত করে পাঠান। হ্যাঁ, তো সেই নিরাপত্তার জন্য যেটা একটু আগে বলা শুরু করেছিলাম, যে তার শ্বাসনালীতে কোথাও কোনো ব্লক আছে কিনা, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, বা কোনো ঝুঁকি আছে কিনা যে সে নিঃশ্বাসের যে পথ আমরা এয়ারওয়ে বলি সেটা বন্ধ হয়ে যেতে পারে, এরকম রোগীকে একটা এয়ারওয়ে টিউব অথবা আমরা বলি এন্ডোট্রাকিয়াল টিউব কিছু একটা দিয়ে পাঠানো, হ্যাঁ, যাতে করে পথিমধ্যে তার শ্বাস বন্ধ হয়ে এসে মারা না যায়। তার বুকটা দেখা যে সেখানে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, সেখানে যদি কোনো ভিতরে মানে ফুসফুসের আশেপাশে কোনো রক্ত বা বাতাস জমে আছে এরকম মনে হয়, সেটা বের করে দেওয়ার জন্য একটা পথ, একটা টিউব দিয়ে দেওয়া, যাতে করে অন্তত সে পরবর্তী হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এটার কারণে সে শ্বাস বন্ধ না হয়ে যায়।
তৃতীয় হলো যেটা আগেও একবার আমি অলরেডি বলেছি যে যার রক্তক্ষরণ হচ্ছে কোনোখানে তাকে স্যালাইন চালু করে দেয়া, এটা উপজেলা পর্যায়ে খুবই সম্ভব। হ্যাঁ, এবং স্যালাইন চালু করে দিলে রক্তক্ষরণ যদি বেশ অনেকখানি হয়েও থাকে, সে অন্তত তার হার্টটা চালু থাকবে, শরীরটা মানে সে মৃত্যুর হাত থেকে অন্তত সে বেঁচে থাকবে একটা দীর্ঘ পরিমাণ সময়। যদি আমি এই স্যালাইনটুকু না দিয়ে তাকে পাঠাই, দেখা যাবে অল্প রক্তক্ষরণেই সে একসময় জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করবেন। আর বাকি যে জিনিসটা, যে রুগী যাতে ফার্দার মানে কোনো ক্ষতি না হয়, সেরকম একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করে নিশ্চিত করে যেন রুগীকে পাঠানো হয়। হ্যাঁ, যে এমন না হয় যে রুগীর লোককে আমি কোনো কিছু না বলে পাঠিয়ে দিলাম যে কী ধরনের যানবাহনে যাওয়া দরকার বা কোন পথে যাওয়া দরকার বা কোথায় কিভাবে গেলে সে দ্রুত চিকিৎসা পাবে, এই ব্যাপারে অন্তত রুগীদেরকে একটু ব্রিফ করে বলে দেয়া আর কি। হ্যাঁ, বলে দিলে আমার মনে হয় কি যে আমাদের একটু সময় গেল, মনে হতে পারে যে রুগী খারাপ, দেরি করলে সমস্যা, কিন্তু বাস্তবে দেখা যায় যে এই কিছুটা প্রস্তুতি নিয়ে রুগীকে পাঠালে রুগীর বেঁচে থাকা এবং পরবর্তীতে চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় হাসপাতালে পৌঁছানোর সুযোগটা বেশি থাকে। আচ্ছা, প্রাথমিকভাবে ওন কেয়ারের কি আসলে কোনো এরিয়া রয়েছে কিনা? মানে আমরা আসলে বাস্তবে আমরা বলি যে যে ধরেন খুব গভীর ক্ষত হয়েছে বা অনেক বেশি আহত রোগী, তার ওই মুহূর্তে তার ক্ষতের চিকিৎসার আসলে কোনো প্রয়োজন নেই। মূলত ক্ষতর যতটুকু আমরা চিকিৎসা দিই সেটা পুরোটাই হলো রক্তক্ষরণ বন্ধ করার জন্য। হ্যাঁ, যেমনভাবে এটাকে ব্যান্ডেজ দেয়া বা চাপ দিয়ে দেয়া বা আটকিয়ে দেয়া, যাতে করে রক্তক্ষরণটা অন্তত সাময়িকভাবে বন্ধ হয়ে যাক। তারপরে ক্ষতর চিকিৎসা হবে যখন রুগীর জীবনের ঝুঁকি আর থাকবে না কোনো, আমরা যখন নিশ্চিত হব যে হ্যাঁ তার জীবনের ঝুঁকি নেই। আসলে এর আগে ক্ষতর চিকিৎসা করার কোনো সুযোগও নেই, সেটা যে ধরনের ক্ষতই হোক না কেন, পোড়া হোক, অ্যাক্সিডেন্ট হোক। হ্যাঁ, রুগীর জীবন বাঁচানোটা সবচেয়ে প্রথম কর্তব্য যে কোনো চিকিৎসকের জন্য। এবং যখন নিশ্চিত হবে যে হ্যাঁ তার জীবনের উপর আর কোনো ঝুঁকি নেই, তখন আমরা ক্ষতর দিকে মনোযোগ দিব। আচ্ছা, এইসব রোগীগুলোর আসলে চিকিৎসা কিভাবে হয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব একটা বিরতির পর। সেই দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর অনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনায় জটিল ক্ষতের চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান। আসলে এইসব রোগীর যেসব কথা আমরা বলছি, এগুলির চিকিৎসা আসলে কি? আসলে একটু আগে যেটা বলছিলাম তার সেখান থেকেই শুরু করি, যে আমরা বলছিলাম যে একজন রোগীর জীবন বাঁচানোটাই প্রথম। একজন রোগী দুর্ঘটনার পরে তাকে বাঁচিয়ে রাখা, কারণ সেই সময় তার শরীরের কি ক্ষত হবে বা কি ডিফর্মিটিস হবে, পরবর্তীতে তার বিকৃতি হবে কিনা, হাত পা কোনটা থাকবে না, তখন ওই মুহূর্তে আমরা এই চিন্তা করি না। তো যখন তার জীবনের ঝুঁকিটা কেটে যায়, তখন আমাদের পরবর্তী লক্ষ্য থাকে যে এই রোগীকে কত দ্রুত সুস্থ করে তোলা যায় এবং কত দ্রুত তাকে তার কর্মক্ষেত্রে ফেরত পাঠানো যায়, হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো সেটার জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ তখন হিসেব থাকে যে শরীরের যে ক্ষতগুলো আছে, এই ক্ষতগুলো কিভাবে দ্রুত সুস্থ হবে। তো যেটা আমরা আগেও দেখেছি বা আমরা জানি সবাই, যে কোথাও কেটে গেলে, ফেটে গেলে সেটা হাসপাতালে নিয়ে সেলাই করে দেওয়া হয়, তারপরে একটা ব্যান্ডেজ, তারপরে রোগী বাসায় চলে আসে। তো সবসময় বিষয়টা এত সহজ হয় না, কখনো কখনো এই ক্ষতটা এমন জটিল একটা অবস্থায় থাকে যে যেখানে একাধিক টিস্যু, মানে তার মধ্যে দেখা যায় কোনো ক্ষততে হাড় ভাঙা থাকে, কোনো সময় দেখা যায় যে সেখানে ত্বক বা অন্য যে নিচের যে মাংসর যে স্তরগুলো আছে সেগুলো চলে গেছে, সেগুলো ব্যবহারযোগ্য অবস্থায় নাই যে সেলাই দেওয়া যাবে। অনেক সময় এমন হয় যে ভিতরে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, যেমন আমাদের লিভার থাকে, আমাদের যকৃৎ বা কিডনিস থাকে, এইগুলোতে ড্যামেজ আছে বা পেটে নাড়িভুঁড়ি ছিঁড়ে গেছে, সেগুলো তখন মেরামত করার প্রয়োজন পড়ে। আবার কখনো এমন হয় যে একটা বড় রক্তনালীতে আঘাত লেগেছে, যার ফলে একটা অংশের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে একটা কম্পোজিট অ্যাপ্রোচ। আমরা সবসময় এটাকে বলি যে মাল্টিডিসিপ্লিনারি টিম ম্যানেজমেন্ট। যে কোনো একটা আঘাত বা ক্ষত বা ট্রমা ম্যানেজ করতে হলে এটা কখনোই একজন চিকিৎসকের পক্ষে প্রায়ই সম্ভব হয় না। হ্যাঁ, যদি ধরেন ব্রেইন, মানে আমাদের যে মগজ, মস্তিষ্ক বা মেরুদণ্ড বা মেরুরজ্জু, এগুলোর কোনো আঘাত থাকে, তখন যেমন নিউরোসার্জনদের প্রয়োজন হয়, হাড় ভাঙা থাকলে অর্থোপেডিক সার্জনদের প্রয়োজন হয়, পেটের ভিতরে কোনো আঘাত থাকলে জেনারেল সার্জনদের লাগে, বা আবার উপরে শরীরের বহির অংশে যদি কোনো বড় ক্ষত থাকে যেটা ইমিডিয়েট বন্ধ করা যাচ্ছে না, তখন প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি, আমার যে স্পেশালিটি, সেটার প্রয়োজন হয়। তো এজন্য বললাম যে আসলে এটা তো এক কথায় সম্ভব নয়, কিন্তু আসলে উচিত, মানে কি উচিত সেটা বলি, কোথায় কোন চিকিৎসা সেবাটা পাওয়া যাবে এটা আসলে বলা বেশ কঠিন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা জানি যে একদিকে খুব দুর্বল
আরেকদিকে খুব ভারাক্রান্ত, মানে রোগীর চাপ এত বেশি, কাজের চাপ এত বেশি যে অনেক সময় সুযোগ সুবিধা বা সদিচ্ছা থাকা সত্ত্বেও তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা ঠিকমতো সঠিক সময়ে দেওয়া সম্ভব হয় না। তো আসলে যেটা উচিত সেটা হলো যে এই যতগুলো স্পেশালিটি একজন রোগীর জন্য প্রয়োজন, সকলে মিলে পরামর্শ করে একটা প্ল্যান ওয়েতে সামনের দিকে আগানো। প্রথমে ঠিক করা যে প্রায়োরিটিসগুলো, যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটার চিকিৎসা আগে করা দরকার, কোনটার চিকিৎসা একটু পরে হলেও চলবে, হ্যাঁ, ধাপে ধাপে সেভাবে চিকিৎসা নেওয়া। তবে এটা অবশ্যই একজন আরেকজনের সাথে পরামর্শক্রমে করা উচিত। তো সেটা আসলে আমরা মনে করি যে রোগীর দিক থেকে, এটা একটু রোগীর পক্ষ থেকে বলি, যে যেহেতু আমার ধারণা যে অনেক শ্রোতা আছেন যারা ভুক্তভোগী, নিজেরা বিভিন্ন সময়ে আহত হয়েছেন বা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে ভুগতে দেখেছেন। তো সেটা হলো যে অনেক সময় আমরা চিকিৎসা ক্ষেত্রে স্বাভাবিকভাবেই খরচের চিকিৎসাটা আগে আমাদের মাথায় আসে, হ্যাঁ, যেটা প্রায় আমরা এটা ফেস করি আমাদের মানে দৈনন্দিন জীবনে যে আমাদের চিকিৎসা সেবা আমরা দিই, সবসময় আঘাত পাওয়ার সাথে সাথেই কিন্তু রোগীরা হাসপাতালে আসেন না। অনেকেই আছেন যে এলাকায় থাকেন, আচ্ছা একটু দেখি, আচ্ছা একটু অপেক্ষা করি, একটু ড্রেসিং করি। আমাদের সকলের প্রতি এটাই থাকবে যে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া যায় তত মঙ্গল। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, দ্রুত হাসপাতালে নিতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। সবাই সুস্থ থাকুন এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।